নাক বন্ধ হয়ে থাকার মতো বিরক্তিকর অনুভূতি বোধহয় আর দ্বিতীয়টি নেই। শ্বাস নিতে কষ্ট হওয়া, মাথা একদম ভার হয়ে থাকা, এই সার্বজনীন ভোগান্তি থেকে মুক্তি পেতে অনেকেই দ্রুত কার্যকরী কোনো সমাধানের খোঁজ করেন। আজকের এই তথ্যভিত্তিক আলোচনায় আমরা ঠিক এমনই একটি ফার্মাকোলজিক্যাল সলিউশন নিয়ে কথা বলবো, আর তা হল ন্যাচারাল ন্যাজাল স্প্রে। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। শুরুতেই খুব পরিচিত একটা প্রশ্ন রাখা যাক। আচ্ছা, নাক বন্ধ থাকলে কেন প্রায়ই গলা ব্যথা হয়? এটি তো আমাদের সবার সাথেই ঘটে, তাই না? ঔষধটি আসলে কিভাবে কাজ করে তার পেছনের বিজ্ঞান নিয়ে যখন আমরা কথা বলবো, তখন এই প্রশ্নের বেশ চমকপ্রদ একটা বায়োলজিক্যাল উত্তর বেরিয়ে আসবে। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 4টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, কনজেশন বা নাক বন্ধ সমস্যার সমাধান। এরপর জানব এই স্বস্তির পেছনের বিজ্ঞানটা আসলে কি। তৃতীয় ধাপে এর সঠিক মাত্রা অর্থাৎ ড্রপস ও স্প্রের নিয়মাবলী, এবং সবশেষে এর অতি জরুরি পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতাসমূহ। 1 নম্বর পয়েন্ট, কনজেশন বা নাক বন্ধ সমস্যার সমাধান। ন্যাচারালের মূল উপাদান বা জেনেরিক নামটা হচ্ছে জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড। নামটা একটু ঘটমটে হলেও এর কাজ কিন্তু দারুণ। সাধারণ সর্দি কাশি, রাইনাইটিস, সাইনোসাইটিস, মাথা ব্যথা এবং এমনকি নাক বন্ধ থাকার কারণে কানের যে সমস্যাগুলো বা টিউবাল ব্লক হয়, সেসব ক্ষেত্রে এটি দারুণ কাজ করে। অর্থাৎ সাইনাস আর নাকের ভেতরের সব ধরনের ফোলাভাব কমাতেই মূলত এটি ব্যবহার করা হয়। এবার চলুন যাই আমাদের দ্বিতীয় অংশে, এই স্বস্তির পেছনের বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় সিম্প্যাথোমিমেটিক এজেন্ট। বেশ ভারী একটা শব্দ, তাই না? সহজ করে বললে, নাকের ভেতরের ফুলে যাওয়ার রক্তনালীগুলোকে লিক হওয়া পানির পাইপের সাথে তুলনা করা যেতে পারে। এই ওষুধটি মূলত নার্ভাস সিস্টেমের মতো কাজ করে, আর সেই লিক হওয়া পাইপগুলোকে যেন শক্ত করে টাইট করে দেয়, মানে অতিরিক্ত প্রসারিত রক্তনালীগুলোকে দ্রুত সংকুচিত করে ফেলে। কোষের পর্যায়ে ঠিক কী ঘটে সেটা একটু ধাপে ধাপে দেখা যাক। ওষুধটি প্রথমে নাকের ভেতরের মিউকোজা বা আবরণে প্রবেশ করে। এরপর এর সবচেয়ে স্পেসিফিক কাজটা শুরু হয়। এটি α2B অ্যাড্রেনোসেপ্টরগুলোকে টার্গেট করে জাগিয়ে তোলে, আর ঠিক তখনই ভাসোকনস্ট্রিকশন বা রক্তনালীর সংকোচন ঘটে। ভেতরের ফোলাভাব কমে যায় আর বায়ুপ্রবাহ বা আমাদের শ্বাসপ্রশ্বাস একেবারে স্বাভাবিক হয়ে আসে। এখন মার্কেটে কিন্তু অক্সিমেটাজোলিন নামের আরেকটা ডিকনজেস্ট্যান্ট পাওয়া যায়। তাহলে এই জাইলোমেটাজোলিনের বিশেষত্ব কি? এর সবচেয়ে বড় সুবিধা হল এর কাজ করার গতি। এটি প্রয়োগ করার কয়েক মিনিটের মধ্যেই জাদুর মতো কাজ শুরু করে দেয়। সেই যে শুরুতে আমরা একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে? নাক বন্ধ থাকলে গলা ব্যথা হয় কেন? আসলে ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে, নাক বন্ধ থাকলে মানুষ বাধ্য হয়ে মুখ দিয়ে শ্বাস নেয়, আর এতে গলার ভেতরটা শুকিয়ে গিয়ে ব্যথা শুরু হয়। ন্যাচারাল যখন নাকটা খুলে দেয়, তখন আর মুখ দিয়ে শ্বাস নেওয়ার দরকার পড়ে না। ফলে পরোক্ষভাবে সেই গলা ব্যথা আর আনুষঙ্গিক কানের ব্যথা থেকেও চমৎকার একটা স্বস্তি মেলে। 3 নম্বর পয়েন্ট, মাত্রা, ড্রপস এবং স্প্রে। বাজারে এই স্প্রে এবং ড্রপস দুটো আলাদা ফর্মুলায় বা ঘনত্বে পাওয়া যায়, 0.05% এবং 0.1%। এখানে একটা ব্যাপার খুব স্পষ্টভাবে মাথায় রাখা দরকার। শক্তিশালী যে 0.1% ফর্মুলাটা আছে, সেটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না। শিশুদের জন্য প্রযোজ্য শুধুমাত্র 0.05% মাত্রাটি। মাত্রা বা ডোজের ক্ষেত্রে বয়সের সুনির্দিষ্ট কিছু সীমারেখা রয়েছে। যেমন 3 মাসের কম বয়সী নবজাতকদের ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা একদমই নিষেধ। আর 6 থেকে 12 বছর বয়সীদের জন্য 0.05% মাত্রাটি দিনের সর্বোচ্চ 2 থেকে 3 বার দেয়া যেতে পারে। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 0.1% মাত্রাটি দিনের সর্বোচ্চ 3 বার ব্যবহার করার নিয়ম রয়েছে। আমাদের 4 নম্বর এবং শেষ পয়েন্ট, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা। যে কোনো ঔষধেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকতে পারে। ড্রপ বা স্প্রে ব্যবহারের সময়ও কিছু সাধারণ সমস্যা দেখা যেতে পারে, যেমন নাক বা গলায় সামান্য জ্বালা পোড়া, একটু অস্বস্তি, হালকা বমি বমি ভাব, কিংবা নাকের ভেতরটা শুকিয়ে যাওয়ার মতো অনুভূতি। তবে এগুলো সাধারণত খুব সামান্য এবং সাময়িক। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা পুরোপুরি নিষেধ, যেমন
এই উপাদানে যাদের অ্যালার্জি বা হাইপারসেন্সিটিভিটি আছে কিংবা যাদের ডিউরাম্যাটার উন্মুক্ত করে এমন কোনো ট্রান্সফেনয়েডাল সার্জারি হয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। আর এটি প্রেগন্যান্সি ক্যাটাগরি সিতে পড়ে, অর্থাৎ গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় ডাক্তারের পরামর্শ ছাড়া এটি একেবারেই ব্যবহার করা উচিত নয়। স্ক্রিনের এই 7 সংখ্যাটা একটু খেয়াল করুন। এটি কিন্তু নিছক কোনো সাধারণ সংখ্যা নয়। চিকিৎসা নির্দেশিকা বলছে একটানা সর্বোচ্চ 7 দিন পর্যন্ত এই ডিকনজেস্টেন্টটি নিরাপদে ব্যবহার করা যেতে পারে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিকেল সীমা। কিন্তু যদি 7 দিনের নিয়মটি মানা না হয় তবে কি হতে পারে? একটানা অতিরিক্ত সময় ব্যবহার করলে রিবাউন্ড কনজেশন বা ড্রাগ ইনডিউসড রাইনাইটিস হওয়ার প্রবল ঝুঁকি থাকে। সহজ কথায় বললে, যে নাক বন্ধ সমস্যার সমাধানের জন্য ওষুধটি নেওয়া হচ্ছিল, অতিরিক্ত ব্যবহারের কারণে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেই সেই সমস্যাটি উল্টে আরও প্রকট ও দীর্ঘস্থায়ী আকার ধারণ করে। এরকমই আরেকটি জরুরি সংখ্যা হচ্ছে 28। স্বাস্থ্যবিধির কারণে একবার বোতলের মুখ খোলার পর 28 দিনের বেশি সেটি আর ব্যবহার করা উচিত নয়। এরপর ঔষধের কার্যকারিতা যেমন কমে যায়, তেমনি জীবাণু সংক্রমণের ঝুঁকিও বহু গুণে বেড়ে যায়। আরেকটি খুব বেসিক স্বাস্থ্যবিধি মনে করিয়ে দেওয়া দরকার। ক্রস ইনফেকশন রোধ করতে একটা ড্রপ বা স্প্রের বোতল শুধু একজন মানুষই ব্যবহার করবেন। একজনের ব্যবহৃত ঔষধ অন্য কেউ ব্যবহার করলে মূল রোগ সৃষ্টিকারী জীবাণু খুব সহজেই আরেকজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। আমরা আমাদের আজকের বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটি ভাবনার বিষয় রেখে যেতে চাই। ওই যে রিবাউন্ড কনজেশনের মারাত্মক ফাঁদের কথা বলা হলো, সেটা এড়াতে ঔষধ ব্যবহারের দিনগুলোর হিসাব কিভাবে অত্যন্ত সতর্কতার সাথে রাখা যেতে পারে, এই প্রশ্নটি মাথায় রাখা বেশ জরুরি। কারণ যে কোনো ঔষধ তখনই সবচেয়ে কার্যকর এবং নিরাপদ হয় যখন তার সুনির্দিষ্ট নিয়মগুলো কঠোরভাবে মেনে চলা হয়। আশা করি আজকের এই আলোচনাটি সবার জন্য সহায়ক হবে। আগামীতে এমনই আরও তথ্যবহুল বিশ্লেষণ নিয়ে দেখা হবে।